হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল পড়াশোনা একাডেমি। প্রতিদিনকার মতন আজকেও সকাল 9টার সায়েন্স ধামাকা ক্লাসে সকলকে স্বাগত। এর পাশাপাশি তোমাদের বলবো, তোমরা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে ক্লাস করতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং সকলকে বলবো ধৈর্য ধরে শেষ পর্যন্ত সম্পূর্ণ ক্লাসটি দেখবে, তাহলে তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। এছাড়া তোমরা আমাদের সঙ্গে আরও একটা টেলিগ্রাম অ্যাপসের মাধ্যমে যুক্ত হতে পারো, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এইখানে তোমরা টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নাও। তোমরা অনেকেই থিওরি ক্লাস করছো কিন্তু মক টেস্ট দিচ্ছ না, তাদেরকে বলবো অবশ্যই করে মক টেস্ট গুলো দাও, কারণ মক টেস্ট শুধু থিওরি পড়লে বা পিওয়াইকিউ কোশ্চেন সলভ করলে তোমাদের হবে না। মক টেস্ট দেওয়ার মাধ্যমে তোমরা দেখতে পারবে তোমাদের প্রস্তুতিটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। তাই জন্য রেগুলারলি সন্ধ্যে 7টায় যে মক টেস্টের ক্লাস হয় সেই ক্লাসটা সকলে অ্যাটেন্ড করো। আজকে আমাদের এই সায়েন্স ধামাকা ক্লাসের আজকে আমাদের 4 নম্বর ক্লাস। আর 4 নম্বর ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে নিউটনস ল অফ মোশন, অর্থাৎ নিউটনের গতিসূত্র। তো নিউটনের এই গতিসূত্র আজকের ক্লাস কিন্তু আমি খুব দ্রুত বলবো এবং তাড়াতাড়ি করাবো, কারণ আজকের ক্লাসটা অনেক বড়, থিওরি আছে প্রচুর, সেই জন্য তাড়াতাড়ি আমাকে শেষ করতে হবে, না হলে ক্লাসের লেন্থ অনেক বড় হয়ে যাচ্ছে। তাও নিউটনস এর ল অফ মোশন, ল অফ মোশন হচ্ছে নিউটনের দ্বারা সৃষ্টি করা গতিসূত্রের ওপর ভিত্তি করে বেশ কিছু ল, যেটা একদম বাস্তব সত্য, সেই ধরনের নিউটনস ল আছে। যদি এখন তোমাদের প্রশ্ন করি যে কতগুলো নিউটনস ল অফ মোশন আছে, তাহলে তোমরা অনেকেই উত্তর দিতে পারবে যে স্যার না, 3খানা নিউটনস ল অফ মোশন আছে, অর্থাৎ নিউটনের তৃতীয় 3টে গতিসূত্র আছে, প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র এবং তৃতীয় গতিসূত্র। আজকের ক্লাস থেকে আমরা বেসিক্যালি 3টে গতিসূত্র দেখব, সেই গতিসূত্র রিলেটেড বিভিন্ন ডেইলি লাইফ এক্সাম্পল গুলো দেখব এবং তার সঙ্গে আমরা সেই সূত্রগুলো থেকে কি কি বিষয় সম্বন্ধে আমরা জানতে পারি সেইগুলোকে আমরা আজকের ক্লাসে দেখব এবং তারপর আজকে আমরা পিওয়াইকিউ কোশ্চেন সলভ করব। তাহলে প্রথমে চলে যাই আজকের ফার্স্ট স্লাইড। ছবিতে তোমরা দেখতেই পাচ্ছ সেই ভদ্রলোককে, আশা করছি সকলে চিনতে পারছো, ইনি হলেন আমাদের স্যার আইজ্যাক নিউটন। তাকে বলা হয় ফাদার অফ ক্লাসিক্যাল মেকানিক্স। ফাদার অফ ক্লাসিক্যাল মেকানিক্স বলা হয় এই স্যার আইজ্যাক নিউটনকে। তার এই যে 3টে গতিসূত্র রয়েছে, সেই গতিসূত্র সম্বন্ধে তিনি যে বইটাতে বলে গেছিলেন সেই বইটার নাম হচ্ছে প্রিন্সিপিয়া। সেই বইটাতে তিনি এই 3টে গতিসূত্র সম্বন্ধে ধারণা দিয়ে গেছিলেন। এবার আমরা চলে যাচ্ছি নিউটনের প্রথম গতিসূত্র, ফার্স্ট ল অফ মোশন, নিউটনস ফার্স্ট ল অফ মোশন। তো ফার্স্ট ল অফ মোশন পড়ার আগে আমি তোমাদেরকে কয়েকটা বাস্তব লাইফ এক্সাম্পল দিই। ডেইলি লাইফ এক্সাম্পলের মধ্যে প্রথমেই তোমাদেরকে যেটা দেব, যে তোমরা কোনো বাস বা গাড়িতে যখন বসো, এবার গাড়িটা যখন হঠাৎ চলতে শুরু করে তখন তোমরা কি হয়, নিশ্চয়ই সামনের দিকে ঝুঁকে পড়ো না পিছন দিকে চলে যাও? তাহলে তোমরা এখানে বলবে যে না, আমরা পেছন দিকে চলে যাই। বা যখন গাড়িটা চলতে চলতে হঠাৎ থেমে যায় তখন তোমরা কি হয়, সামনের দিকে ঝুঁকে পড়ো। বা ঘরের মধ্যে যে ফ্যানটা চলছে সেই ফ্যানটাকে যদি বন্ধ করে দাও এই মুহূর্তে, তাহলে দেখবে ফ্যানটা সুইচ বন্ধ হওয়ার পরেও কিছুক্ষণ ঘুরছে। বা ঘরের যে টেবিলে বই খাতা রয়েছে সেই বই খাতাগুলো দীর্ঘদিন যাবত ওই একই জায়গায় একই স্থানে একইভাবে পড়ে রয়েছে। তো এই প্রত্যেকটা জিনিসের পেছনেই কিন্তু ফার্স্ট ল অফ নিউটন কাজ করছে। কিভাবে কাজ করছে? কারণ নিউটনের প্রথম গতিসূত্র এটাই বলে যে বাইরে থেকে যদি কোনো বল প্রযুক্ত না হয় বা বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা যদি বস্তুর অবস্থার পরিবর্তনে বাধা না দেওয়া হয়, পরিবর্তনে বাধ্য না করা হয়, তাহলে একটা স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং একটা সচল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় চলতে থাকবে। অর্থাৎ বাইরে থেকে একটা বল প্রযুক্ত করতে হবে, যদি সেটা না থাকে তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু চিরকাল সচল থাকতে পারবে। কিন্তু প্রশ্ন আসবে যে স্যার না, এটা ভুল। আমরা মেঝের মধ্যে একটা বল ছেড়ে দিলাম, সেই বলটা কিছুক্ষণ যাওয়ার পর থেমে যাচ্ছে। তো একটা বলকে যখন আমরা মেঝেতে এইভাবে ছেড়ে দিচ্ছি, বলটা গড়াতে গড়াতে একটা নির্দিষ্ট দূরত্বে এসে কি হচ্ছে, থেমে যাচ্ছে।
তাহলে তো এখানে স্যার আমরা কোনো বাইরে থেকে বল প্রযুক্ত করলাম না, অথচ বলটা থেমে গেল, তাহলে নিউটনের প্রথম গতিসূত্র এখানে কোনো মান্যতা নেই। না, এখানেও নিউটনের গতিসূত্র প্রযোজ্য, কিন্তু এই বলটা যখন আসছে এই মেজের সঙ্গে বলের একটা ঘর্ষণ বল কাজ করছে, কোন দিকে? বলটা এদিকে মুভ করছে, ঘর্ষণ বলটা এদিকে কাজ করছে। বায়ুমণ্ডলে থাকা বায়ু তারা কি করছে? এই বলটাকে বাধা দিচ্ছে। তো এই সমস্ত প্রতিক্রিয়া বলের কারণে ওই বলটি বেশি দূর এগোতে পারছে না, থেমে যাচ্ছে, অর্থাৎ বিপরীত দিক থেকে একটা বল রিয়াক্ট হচ্ছে। যদি তা না হতো, একটা পেন্ডুলাম যদি বায়ুশূন্য স্থানে তাকে ছেড়ে দেওয়া হয়, ও চিরন্তন ওই দুলতেই থাকবে দুলতেই থাকবে, ওর দোলন বন্ধ হবে না, কারণ সেখানে কোনো ফ্রিকশন নেই, সেখানে কোনো বায়ু নেই, তাকে কেউ বাধা দিচ্ছে না, যেই কারণের জন্য সে অবিরাম গতিতে সে দুলেই যাচ্ছে। অর্থাৎ তাকে যদি ফোর্স দেওয়া হয় থামার জন্য, তবেই থামবে। তো নিউটনের প্রথম গতিসূত্র এই বিষয়গুলোর সঙ্গেই ডিল করছে। তো নিউটনের গতিসূত্র, প্রথম গতিসূত্র থেকে আমরা যে বিষয়গুলো সম্বন্ধে জানতে পারি, একটা হচ্ছে বস্তুর জাড্যতা, আর একটা হচ্ছে বলের সংজ্ঞা। এই দুটো বিষয় সম্বন্ধে আমরা জানতে পারি। প্রথমে আমরা চলে যাচ্ছি বস্তুর এই জাড্যতা কি জিনিস। বস্তুর জাড্য হলো একটা বস্তুর মধ্যে কত পরিমাণ ভর রয়েছে, সেটাই হচ্ছে বস্তুর জাড্যতার পরিমাপ। অর্থাৎ এই জাড্যের জন্যই একটা বস্তু এক জায়গায় স্থির থাকে, অথবা একটা গতিশীল বস্তু অবিরাম গতিতে চলতে থাকে। তো এই জাড্য আমরা দু প্রকারের দেখতে পাই, একটা হচ্ছে স্থিতিজাড্য, একটা হচ্ছে গতিজাড্য। তাহলে স্থিতিজাড্য কোনটাকে বলবো আর গতিজাড্য কোনটাকে বলবো? যে উদাহরণটা তোমাদের আজকের ক্লাসে প্রথমেই দিলাম, যে আমরা যদি একটা স্থির বাসে বসে থাকি এবং বাসটা হঠাৎ চলতে শুরু করলো, তখন আমরা পেছনের দিকে হেলে পড়ি, এইটাই হলো স্থিতিজাড্যের উদাহরণ। কারণ আমরা যখন বসে থাকছি তখন আমাদের পা বাসের পাটাটনের সঙ্গে এক জায়গায় থাকছে, বডিটাও স্থির থাকছে, বাসটাও স্থির থাকছে। এবার হঠাৎ করে বাসটা চলা শুরু করলো, আমাদের বডির নিচের অংশটা কি হলো? সামনের দিকে এগিয়ে যাচ্ছে, অথচ ওপরের অংশটা বায়ুর মধ্যে থাকায় সেই অংশটা সামনের দিকে এগোচ্ছে না, যে কারণে ওপরের অংশটা কি করছে? তার স্থিতাবস্থা বজায় রাখতে চাইছে, সেই কারণে কি হচ্ছে? সে পেছন দিকে চলে যাচ্ছে। এখানে স্থিতিজাড্যের কারণে কি হচ্ছে? আমাদের বডির ওপরের অংশটা পেছনের দিকে চলে যাচ্ছে, কিন্তু নিচের অংশটা বাসের সঙ্গে থাকায় সে গতিশীল হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আবার কম্বল যখন পরিষ্কার করা হয়, তখন কম্বলকে ধরে লাঠি দিয়ে পেটানো হয়, তাতে কি হয়? কম্বলকে যখন লাঠি দিয়ে ধরে পেটানো হচ্ছে, তখন কম্বলের গায়ে যে ধুলোগুলো থাকে, সেই ধুলোগুলো স্থিতিজাড্যের জন্য নিচে পড়ে যাবে, এর ফলে কম্বল থেকে ধুলোগুলো সেপারেট হয়ে গেল। কারণ আমরা যখন কম্বলকে বাড়ি মারছি, কম্বলটা সরে যাচ্ছে, কিন্তু অনেক ধুলো কণা থাকছে, যেগুলো কি হচ্ছে? তার স্থিতিজাড্য বজায় রাখতে চাইছে, তার ফলে কি হচ্ছে? ও আর কোনো মাধ্যম পাচ্ছে না থাকার, তখন কম্বল থেকে ঝরে পড়ে যাচ্ছে। গাছ থেকে ফল পাড়ার সময় আমরা গাছকে ঝাঁকাই, যারা গাছে উঠতে ফল পাড়তে পারে না তারা নিচের থেকে গাছকে ঝাঁকাতে থাকে। তার কারণ কি? গাছকে যখন ঝাঁকানো হচ্ছে, তার ফলে কি হচ্ছে? গাছের মধ্যে গতির সৃষ্টি হচ্ছে, কিন্তু ফল যে সে তার স্থিতিজাড্যটা বজায় রাখতে চেষ্টা করে, যে কারণে গাছের ডাল আর ওই ফল বোটা থেকে আলাদা হয়ে যায়, তার ফলে ফলগুলো কি হয়? পড়ে যায়। তো এই সমস্ত ক্ষেত্রগুলোতে কিন্তু নিউটনের প্রথম গতিসূত্র কার্যকর হয়। এবার আমরা দেখে নিই নিউটনের দ্বিতীয় গতিসূত্র কোন কোন জায়গায় কার্যকর হচ্ছে। তার প্রথমেই হচ্ছে চলন্ত গাড়ি যদি হঠাৎ থেমে যায়, তাহলে আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি। তার কারণটা কি? আমাদের বডি, গাড়িটা যখন সচল ছিল তখন সম্পূর্ণ বডিটা গাড়িটার সঙ্গে সমবেগে চলছিল। এবার হঠাৎ ব্রেক দিয়ে যখন আমরা গাড়িটাকে থামালাম, তখন আমাদের বডির নিচের পোর্শনটা স্থির হয়ে গেল, কিন্তু ওপরের পোর্শনটা তখনও তার সেই আগের গতিটাকে বজায় রেখে চলতে চায়। সেই গতিজাড্যের জন্য আমরা কি করি? সামনের দিকে ঝুঁকে পড়ি। আবার চলন্ত গাড়ি থেকে নামার সময় পিছনের দিকে হেলে নামতে হয়, কারণ চলন্ত গাড়ি থেকে যখন নামছি, তখন যদি আমরা পিছন দিকে হেলে না নামি, তাহলে গতিজাড্যের জন্য আমরা সামনের দিকে মুখ থুবড়ে পড়বো। সেই কারণে আমাদেরকে চলন্ত গাড়ি থেকে নামার জন্য অবশ্যই পেছন দিকে হেলে নামতে হবে। আবার আমরা টিভিতে অলিম্পিকের সময় দেখি, লং জাম্প দেওয়ার সময় প্রতিযোগীরা দূর থেকে দৌড়ে আসছে, এসে লাফ দিচ্ছে। তার কারণ, দূর থেকে দৌড়ানোর ফলে তার মধ্যে গতিজাড্যের সৃষ্টি হচ্ছে, আর সেই গতিজাড্যই তাকে অনেক দূর লাফ দিতে সাহায্য করে। চলন্ত গাড়ির ভেতর যদি কোনো যাত্রী একটা বলকে ওপরের দিকে ছুড়ে দেয়, কিছুক্ষণ পর বলটি আবার তার হাতে এসেই পড়ে, এখানেও গতিজাড্য কাজ করছে। তার কারণ, বলটাকে সে ছুড়লো, সেও এগোচ্ছে, বলটাও এগোচ্ছে, তার ফলে কি হচ্ছে? আবার যখন বলটা পড়ছে তখন তার হাতে এসে পড়ছে।
একই রকম কারণে ঘূর্ণায়মান পাখা যদি আমি অফ করে দেওয়া হয় সুইচ, তারপরেও সেটা কিছুক্ষণ সময় ঘুরতে থাকে, কারণ তার গতিজাড্যের জন্য। দৌড় প্রতিযোগিতা অর্থাৎ ক্রীড়া প্রতিযোগিতায় যখন 100 মিটার রান হচ্ছে, সেই 100 মিটার দৌড়ানোর পর আমরা দেখছি বেশ কিছু দৌড়ানোর পর আমরা ফিনিশিং লাইন ক্রস করার পরেও দেখি প্রতিযোগী দৌড়তে থাকে কিছুক্ষণ। তার কারণটা হলো তার গতিজাড্যের জন্য তাকে সেই দৌড়টাকে কন্টিনিউ করতে হয়, সে থামতে পারে না, কারণ গতিজাড্য তাকে ওইটুকু সময় এগিয়ে নিয়ে যায়। আবার সাইকেল চালানোর সময় সাইকেলে যদি প্যাডেল বন্ধ করে দেওয়া হয় ব্রেক না কষে, তাহলে সাইকেলটা একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত ওই গতিবেগেই চলতে চলতে তারপর থেমে যায়। সবটাই কিন্তু এই গতিজাড্যের কারণে এই জাতীয় ঘটনাগুলো ঘটে থাকে। এবার আমরা দেখেছি নিউটনের প্রথম গতিসূত্র থেকে দুটো বিষয় পাই, একটা হচ্ছে জাড্য ধর্ম, একটা হচ্ছে বলের সংজ্ঞা। জাড্য ধর্ম কি, জাড্যের বিষয় কমপ্লিট হয়ে গেল। এবার আসছি বলের সংজ্ঞা। বলছে বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো বস্তুর স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন করা হয় বা করার চেষ্টা করা হয় তাকেই বল হয়। অর্থাৎ যে জিনিসটা প্রয়োগ করে আমরা একটা স্থির বস্তুকে গতিশীল করি বা গতিশীল বস্তুকে স্থির করি, সেই জিনিসটাকেই বলা হচ্ছে কি, বল। তা মনে করো এখানে এই ব্লকটা রয়েছে, এই ব্লকটার ওপর আমরা একটা জিনিস প্রয়োগ করলাম, তার ফলে কি হলো, ব্লকটা সামনের দিকে সরে গেল। তো এই যে জিনিসটা প্রয়োগ করার কারণে, বাইরে থেকে যেটা আনার কারণে আমাদের ব্লকটা সরে গেল, আরো একবার দেখে নাও যে এই যে ধাক্কা মারলো তার ফলে ব্লকটা সরে গেল। এই যে ধাক্কা দিল, এই যে ধাক্কা দেওয়াটা, তার আগে পর্যন্ত ব্লকটা স্থির ছিল, কিন্তু ধাক্কা দেওয়ার কারণে কি হলো, ব্লকটা সামনের দিকে সরে গেল। তার কারণ ওই যে জিনিসটাতে ধাক্কা দেওয়া হলো তার অবস্থা, অর্থাৎ স্থিতি অবস্থা থেকে তাকে গতিশীল অবস্থায় পাঠালো যে জিনিসটা, সেটাই হচ্ছে বল। অবশ্যই মনে রাখবে বল একটা ভেক্টর রাশি, কারণ বলের মান যেমন আছে তেমন বলের অভিমুখও আছে। বল যেমন ধনাত্মক হতে পারে, বল তেমন কিন্তু ঋণাত্মক হতে পারে। এবার আমরা চলে আসছি সেকেন্ড ল অফ মোশন, অর্থাৎ নিউটনের দ্বিতীয় গতিসূত্র। নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলছে কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগ পরিবর্তনও সেই দিকেই ঘটবে। অর্থাৎ কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক হবে, এবং বস্তুর ওপর প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগ পরিবর্তনটাও ঠিক সেই দিকেই ঘটবে। এটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। এই নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা বেশ কিছু বিষয় সম্বন্ধে ধারণা পাই। প্রথমত ভরবেগ সম্বন্ধে অর্থাৎ মোমেন্টাম সম্বন্ধে ধারণা পাই, বল পরিমাপ করতে পারি, বলের এককগুলো বের করতে পারি, এবং বল নিরপেক্ষ নীতি, এই চারটে বিষয় সম্বন্ধে আমরা দ্বিতীয় গতিসূত্র থেকে ধারণা পেয়ে থাকি। তো ভরবেগ কি জিনিস? ভর এবং বেগের সমন্বয়ে একটা বস্তুর মধ্যে যে গতির অবস্থার সৃষ্টি হয় তাকেই বস্তুটির ভরবেগ বলে। অর্থাৎ ভর এবং বেগের সমন্বয়ে যদি কোনো বস্তুর মধ্যে একটা গতিশীল অবস্থার সৃষ্টি হয় তখন সেটাকে আমরা বলি ভরবেগ। তো ভরবেগের এসআই পদ্ধতিতে যদি একক দেখা হয় তাহলে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, সিজিএস পদ্ধতিতে হচ্ছে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। কারণ ভরবেগ মানে আমরা এখানে দেখতে পাচ্ছি বস্তুর ভরবেগ ইজিক্যাল টু বস্তুর ভর ইন্টু বস্তুর বেগ। তাহলে বস্তুর ভর, তাহলে ভরের একক কি, এসআই পদ্ধতিতে কেজি, আর বেগের একক কি হয়, মিটার পার সেকেন্ড। তাহলে কেজি মিটার পার সেকেন্ড কি হচ্ছে, এসআই পদ্ধতিতে বস্তুর ভরবেগের একক হচ্ছে, আর সিজিএস পদ্ধতিতে হচ্ছে কি, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। এবার ভরবেগের মাত্রা কি হচ্ছে, ml t⁻⁻1, এটাই হচ্ছে কি আমাদের ভরবেগের মাত্রা। এবং এখানে মনে রাখবে বল যেমন ছিল ভেক্টর রাশি, সেই রকমই ভরবেগও কিন্তু একটি ভেক্টর রাশি। ভরবেগ হলো বস্তুর গতির পরিমাপক, অর্থাৎ কোনো বস্তুর মধ্যে কত পরিমাণ গতি রয়েছে তার পরিমাপক কিন্তু এই ভরবেগ। তো ভরবেগ রিলেটেড দুটো কেস এখানে রাখা হয়েছে, এই কেসগুলো থেকে পরীক্ষায় ডিরেক্ট কোশ্চেন করে। তো এগুলো আমরা একটু দেখে নিই অ্যানালিসিসের মাধ্যমে যে কি বলছে। বলছে একটা মালবাহী ট্রাক এবং একটি একই ধরনের খালি ট্রাক সমান গতিতে চলছে, ব্রেক কষে কোনটিকে থামানো সহজ হবে?
তাহলে যেটা মালবাহী ট্রাক রয়েছে তার ভর হচ্ছে ক্যাপিটাল এম, আর যেটা খালি ট্রাক তার ভর হলো স্মল এম। এবার বলছে দুটি খালি ট্রাক সমান গতিতে চলছে এবং বলছে তাদের গতিটা হচ্ছে সমান, অর্থাৎ বেগ দুজনের ক্ষেত্রেই সমান। ব্রেক কষে কোনটিকে থামানো সহজ হবে? তাহলে কি এটা ইজিক্যাল টু হচ্ছে কি এটাকে ইজিক্যাল টু আমরা লিখতে পারছি না। আমি দেখছি যেই ট্রাকটা মালবাহী তার ভরবেগ কত হবে, যেটা মালবাহী ট্রাক সেটা হচ্ছে ক্যাপিটাল এম ভি হবে, আর যেটা খালি ট্রাক তার ভরবেগ কত হবে, স্মল এম ভি। ভিটা দুজনের ক্ষেত্রেই সমান, কারণ বলে দিয়েছে তাদের গতি সমান গতিতে চলছে। এবার ব্রেক কষে আমরা কোনটাকে থামাতে পারবো? তাহলে ব্রেক কষতে গেলে পারে আমরা তাকে বল প্রয়োগ করছি, তাহলে যার ভরবেগ যত বেশি হবে তাকে থামাতে তত বেশি আমাদের বল প্রয়োগ করতে হবে। তাহলে আমরা কোনটাকে তাড়াতাড়ি থামাতে পারবো? আমরা এই হালকা বা খালি ট্রাক যেটা সেটাকে তাড়াতাড়ি থামাতে পারবো। তার কারণ এর ভরবেগের থেকে কম হবে, কারণ এম ইজ গ্রেটার দেন স্মল এম হবে। তাহলে ক্যাপিটাল এম এর মান যেহেতু বেশি, অর্থাৎ মালবাহীটা যেহেতু বেশি, তাহলে কি হবে, তার ভরবেগটা বেশি হবে। আর যেটা ভরবেগ হালকা সেটার ভরবেগটা কি হচ্ছে, কম হচ্ছে। তাহলে সেই কারণে আমরা যেটা হালকা ট্রাক হবে সেটাকে আমরা ব্রেক কষে খুব সহজে থামাতে পারবো। নেক্সট আমরা চলে আসছি পরের, বলছে একটি হালকা বস্তু এবং একটি ভারী বস্তুর ভরবেগ সমান বলেছে। তো আমরা এটা লিখে নিলাম যে একটা ভারী বস্তু তার ভরটাকে এম ধরলাম, ক্যাপিটাল এম, আর বেগটাকে ভি1 নিলাম, আর যেটা হালকা বস্তু তার ভরটাকে স্মল এম নিলাম আর তার বেগটাকে ভি2 নিলাম। বলেছে তাদের ভরবেগ সমান, তাই জন্য ভরবেগটা আমরা সমান করে দিলাম। আমাদের বলেছে এদের গতিশক্তি তুলনা করতে হবে, এদের গতিশক্তিটা কি হবে সেটা তুলনা করতে হবে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ভি1 বাই ভি2 ইজিক্যাল টু আমরা লিখতে পারি স্মল এম বাই ক্যাপিটাল এম। তাহলে স্মল এম বাই ক্যাপিটাল এম এটার মান সবসময় একের থেকে কম হবে, কারণ নিচেটা বড় উপরটা ছোট, তাহলে সেই ভগ্নাংশের মান অবশ্যই একের থেকে কম হবে। তো এখানে এই জায়গা থেকে আমরা আসছি, দুদিকে আমরা হাফ দিয়ে গুণ করে দিলাম, করতে পারি দুদিকে। এবার দুই পাশকে, এই পাশটাকে আমরা এইভাবে একটু কায়দা করে লিখি যে হাফ এম ভি1 স্কোয়ার ডিভাইডেড বাই ভি1, ওপর নিচে ভি1 দিয়ে গুণ করে দিলাম। এটাকে আমরা লিখতে পারি এইভাবে ভি2 স্কোয়ার, ওপর নিচে কি করলাম ভি2 দিয়ে আমরা ভাগ করে দিলাম। তাহলে ওপরে আমরা কি পাচ্ছি, হাফ এম ভি1 আর হাফ এম ভি2 পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা দেখো তো এই লাইনটা লিখতে পারি কিনা, কাইনেটিক এনার্জিকে আমরা এইভাবে লিখলাম kp1 ভারী বস্তুটার জন্য বাই ভি1 ইজিক্যাল টু kp2 সেটাকে আমরা এখানে ডিনোট করছি ভি2 দিয়ে। এবার আমরা এখান থেকে লিখতে পারি kp1 বাই kp2, এটা ইজিক্যাল টু আমরা লিখতে পারি ভি1 বাই ভি2। ভি1 বাই ভি2 এর মান কি এসেছে, একের থেকে ছোট এসেছে। তাহলে আমরা কি পাচ্ছি, kp1 ইজ লেস দেন kp2, অর্থাৎ যেটা হালকা বস্তু ছিল তার গতিশক্তি কি হচ্ছে, ভারী বস্তুটার থেকে বেশি হচ্ছে। ঠিক, তাহলে হালকা বস্তুটার যে গতিশক্তি সেটা কি হবে, ভারী বস্তুটার তুলনায় বেশি হবে, সেটা আমরা এখান থেকে প্রমাণ করে দেখে নিলাম। নেক্সট আমরা চলে যাচ্ছি পরেরটাই, বলের পরিমাপ। বল পরিমাপ আমরা কিভাবে করি এবং সকলে আমরা সেই ফর্মুলাটা জানি, যে ফর্মুলাটা দ্বারা আমরা বল পরিমাপ করে থাকি সেই হচ্ছে এফ ইজিক্যাল টু এম ইন্টু এ। এফ হচ্ছে প্রযুক্ত বল, এম হচ্ছে বস্তুর ভর, আর এ হচ্ছে বস্তুর ত্বরণ। এই দিয়ে আমরা প্রযুক্ত বলকে পরিমাপ করে থাকি। এবার বলের এককগুলোর মধ্যে আমরা দেখে নিই, এসআই পদ্ধতিতে রয়েছে নিউটন, সিজিএস পদ্ধতিতে ডাইন, অভিকর্ষীয় এককের মধ্যে এসআই পদ্ধতিতে হচ্ছে কিলোগ্রাম ভার আর সিজিএস পদ্ধতিতে হচ্ছে গ্রাম ভার। বলের মাত্রা ml t টু দি পাওয়ার -2 এবং নিউটন
নিউটন এবং ডাইন এদের মধ্যে যে সম্পর্ক সেটা অবশ্যই তোমরা মনে রাখবে যে 1 নিউটন ইজিক্যাল টু 10⁵ ডাইন। এবার আমরা চলে আসছি নিউটনের তৃতীয় গতিসূত্রে। বলছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, অর্থাৎ প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তার মানে তুমি একটা দেয়ালে ঘুষি মারলে সেই সমান পরিমাণ বল দেয়াল কিন্তু তোমাকে ফেরত দেয়। এটাই হচ্ছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া। বলছি ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল দুটি ভিন্ন বস্তুর ওপর ক্রিয়া করে, এরা কখনোই একই বস্তুর ওপর ক্রিয়া করে না, অর্থাৎ বল দুটির প্রয়োগ বিন্দু আলাদা আলাদা হয়। অর্থাৎ আমি যখন দেয়ালকে ধাক্কা মারলাম, আমি যে বল দিয়ে দেয়ালকে ধাক্কা মারছি দেয়ালও আমাকে ঠিক সেই বল দিয়েই আমাকে ধাক্কা মারছে। তার ফলে কি হচ্ছে, অর্থাৎ আমি যখন ধাক্কা মারছি আমি আমার হাত দিয়ে দেয়ালকে বল প্রয়োগ করছি, আর দেয়াল থেকে আমার হাতে একটা বল আসছে, অর্থাৎ দুটো বলের কিন্তু প্রয়োগ বিন্দু আলাদা হলো। যেমন আমরা যখন নৌকো থেকে নামছি, তখন নৌকো থেকে নামলে পারে কি হয়, নৌকো থেকে যখন পারে নামলাম তার ফলে নৌকো পেছন দিকে চলে যাচ্ছে। তার কারণ কি হচ্ছে, নৌকো থেকে যখন নামছি তখন আমরা লাফ দেওয়ার সময় কি করছি, নৌকোর ওপর বল প্রয়োগ করছি, করে পাড়ের দিকে লাফ মারছি। তাহলে আমরা পা দ্বারা যদি ক্রিয়া বলটা দিয়ে থাকি, তার প্রতিক্রিয়া স্বরূপ নৌকো আমাদেরকে একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে, যার জন্য আমরা পাড়ে চলে আসছি বা তীরে চলে আসছি। তো ক্রিয়া একটা বস্তুর উপর কাজ করলো, প্রতিক্রিয়া বল আর একটা বস্তুর উপর কাজ করছে। মনে করো এখানে যে ব্লকটা রয়েছে, এই ব্লকটা নিচের দিকে বল প্রয়োগ করছে সেটা কালো দিয়ে, এবং তার প্রতিক্রিয়া স্বরূপ এই যে ফ্লোরটা রয়েছে এই ফ্লোরটা বস্তুর ওপর আরেকটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে। দুটো বলই কিন্তু সমান এবং বিপরীতমুখী, কিন্তু একই বস্তুর ওপর কাজ করে না, দুটো ভিন্ন বস্তুর ওপর কিন্তু কাজ করছে। যদি একই বস্তুর ওপর দুটো বল কাজ করত তাহলে কোনো ক্রিয়াই হতো না, কারণ একে অপরকে ক্যান্সেলাইজ করে দিত। যার জন্য তুমি যে চেয়ারটাই বসে আছো সেই চেয়ারে বসে তুমি কিন্তু চেয়ারকে তুলতে পারবে না, কারণ প্রযুক্ত বলের একই বস্তুর ওপর ক্রিয়া হচ্ছে, সেই কারণে চেয়ারে বসে চেয়ারকে তোলা কিন্তু সম্ভব নয়। বলছি ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল দুটি সমান এবং বিপরীতমুখী হওয়া সত্ত্বেও এরা কখনোই সাম্য প্রতিষ্ঠা করে না, কারণ দুটো ভিন্ন বস্তুর ওপর ক্রিয়া হয়, সেই জন্য এরা কখনো সাম্য প্রতিষ্ঠা করে না, অর্থাৎ একে অপরকে ক্যান্সেলাইজ করতে পারে না। তার কারণটা হচ্ছে তারা যেহেতু দুটো পরস্পর ভিন্ন বস্তুর ওপর ক্রিয়াশীল হয়। যেমন উদাহরণ রয়েছে, বন্দুক থেকে গুলি ছোড়ার সময় বন্দুকটি পিছনের দিকে সরে আসে, ওই যে গুলিটা সামনের দিকে ছুটতে বন্দুকটা যে বল প্রয়োগ করলো সেই গুলিটা বেরিয়ে যাওয়ার সময় বন্দুকটাকে একটা প্রতিক্রিয়া বল দিয়ে গেছে, যেই কারণে বন্দুকটা পিছন দিকে সরে আসছে। কোনো আরোহী নৌকা থেকে তীরে লাফ দিয়ে নামলে নৌকাটি পিছনের দিকে সরে যায়, তার কারণটা বলে দিলাম। মহাকাশে রকেট উৎক্ষেপণ, অর্থাৎ রকেটের নিচে দিয়ে যে ধোঁয়া বেরোচ্ছে সেই ধোঁয়াটার যে গতিবেগ, সেই ধোঁয়াটা বায়ুমণ্ডলে যে বল প্রয়োগ করছে, তার দরুন বায়ুমণ্ডল রকেটটাকে আরেকটা প্রতিক্রিয়া বল দিচ্ছে, যার কারণে রকেট সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বায়ু শূন্যস্থানে পাখি উঠতে পারবে না, তার কারণ পাখি তার ডানার সাহায্যে বায়ুমণ্ডলে যে বল প্রয়োগ করছে তার দরুন বায়ুমণ্ডল পাখিটার উপর একটা বল প্রয়োগ করছে এবং পাখিটাকে ভাসিয়ে রাখছে। যদি বায়ু শূন্য স্থান হয় তাহলে পাখি তো আর সেই বল প্রয়োগ করতে পারবে না, তার প্রতিক্রিয়া বলটা থাকবে না, সেই কারণে পাখি উঠতে পারবে না। নৌকার ডাঁট টেনে সামনের দিকে এগিয়ে যাওয়া, সেক্ষেত্রেও থার্ড ল ইউজ হচ্ছে, অর্থাৎ ডাঁট দিয়ে আমরা জলে যখন বল প্রয়োগ করছি তার দরুন কি হচ্ছে, ওই জল নৌকার ওপর আর একটা বল প্রয়োগ করছে প্রতিক্রিয়া বল, তার জন্য কি হচ্ছে, নৌকা সামনের দিকে এগোচ্ছে। এই ছিল নিউটনের থার্ড ল অফ মোশন। এবার আমরা চলে আসছি ভরবেগের সংরক্ষণ সূত্র। বলছে দুই বা ততোধিক বস্তুর মধ্যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোনো বল প্রযুক্ত না হলে নির্দিষ্ট অভিমুখে বস্তুগুলির মোট ভরবেগ সর্বদা নির্দিষ্ট বা ধ্রুবক থাকে। অর্থাৎ দুটো বস্তুর মধ্যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া যদি অন্য কোনো বল প্রযুক্ত না হয় তাহলে নির্দিষ্ট অভিমুখে বস্তুগুলির মোট ভরবেগ সর্বদা অপরিবর্তিত থাকবে। আর এই নীতিটার উপর কাজ করেই কিন্তু রকেট মহাকাশে পাঠানো হয়, এই ভরবেগের সংরক্ষণ সূত্র এবং নিউটনের থার্ড লর উপর ভিত্তি করে।
বলের ঘাত বা ইম্পালস বলছে কোনো বস্তুর ওপর কিছু সময় ধরে একটি স্থির মানের বল ক্রিয়া করলে ওই বলের মান এবং বলের ক্রিয়াকালের গুণফলকেই বলটির ঘাত বলে। অর্থাৎ বলের ঘাত হচ্ছে বল ইন্টু তার সময়, কত সময় ধরে বলটা তার উপর প্রযুক্ত হয়েছে, সেটাই হচ্ছে বলের ঘাত। এই কারণের জন্য বলের ঘাতকে কম করার জন্য কি করছে, ক্রিকেট খেলার সময় যখন একজন প্লেয়ার ক্যাচ ধরতে যাচ্ছে তখন সে বলটাকে ধরে হাত পেছন দিকে টেনে নেয়, তার ফলে কি হলো, তার হাতের সঙ্গে বলের ধরার যে বা স্পর্শ হওয়ার যে টাইমটা, সেই টাইম পিরিয়ডটাকে সে বাড়িয়ে নিল, অর্থাৎ সময় বেড়ে গেছে, তাহলে বল কমে যাবে, তার ফলে তার হাতে আঘাতটা কম লাগবে। সেই টাইম পিরিয়ড বাড়িয়ে নেওয়ার জন্য কি করা হচ্ছে, ওই বলটাকে ধরে পেছন দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ বলের কন্ট্যাক্ট টাইমটা বাড়িয়ে দেওয়া হলো। তার ফলে ওই বলটা এসে যখন হাতে লাগছে তখন কি হচ্ছে, তার বলের হাত অনেক কম হচ্ছে, এর ফলে তার হাতে ইনজুর্ড হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে। এবং মনে রাখবে, বলের ঘাত হচ্ছে কিন্তু বস্তুর ভরবেগ পরিবর্তনের সঙ্গে সমান হয়, অর্থাৎ বলের ঘাত ইজিক্যাল টু বস্তুর ভরবেগের পরিবর্তন। এবার হচ্ছে ঘাত বল, ইম্পালসিভ ফোর্স। এটা কি, যখন খুব অল্প সময়ের মধ্যে একটা বৃহৎ মানের বল কোনো বস্তুর ওপর ক্রিয়াশীল হয় তখন তাকে ঘাত বল বলে। মনে করো একটা পেরেককে হাতুড়ি দিয়ে মারা হচ্ছে, ঠোকা হচ্ছে, তখন কি হচ্ছে, হাতুড়ি দিয়ে যখন আমরা বলটা প্রয়োগ করছি একটা বৃহৎ মানের বল এবং খুব অল্প সময় ধরে তার উপর ক্রিয়াশীল হচ্ছে। বা মনে করো ব্যাটসম্যান যখন ব্যাট দিয়ে ক্রিকেট বলকে মারছে তখনও কিন্তু সে খুব ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে কিন্তু বল আর ব্যাটের কন্ট্রাক্ট হচ্ছে এবং ব্যাটের মাধ্যমে কিন্তু একটা হিউজ ফোর্স ওই বলটার উপর ক্রিয়াশীল হচ্ছে, যার দরুন বলটা ছিটকে যাচ্ছে। বা ফুটবলকে যখন আমরা শর্ট করছি তখন কিন্তু আমরা একটা অল্প সময়ের মধ্যে একটা হিউজ পরিমাণ বল ওই ফুটবলটার মধ্যে দিচ্ছি, যে কারণের জন্য কি হচ্ছে, ফুটবলটা দূরে গিয়ে পড়ছে। তো এগুলো হচ্ছে কিন্তু আমাদের ঘাত বলের উদাহরণ। স্থিতিস্থাপক সংঘর্ষ আর অস্থিতিস্থাপক সংঘর্ষ, যে সংঘর্ষে বস্তু সমূহের মোট ভরবেগ অপরিবর্তিত থাকে তাকে স্থিতিস্থাপক সংঘর্ষ বলে। অর্থাৎ দুটো বস্তুর মধ্যে সংঘর্ষ হলো, ধাক্কা খেলো, দুটো বস্তু পরস্পরের মধ্যে ধাক্কা খেলো, যদি ধাক্কা খাওয়ার পর বস্তু দুটির মোট ভরবেগ অপরিবর্তিত থাকে তাহলে সেটাকে আমরা বলবো স্থিতিস্থাপক সংঘর্ষ হয়েছে। অর্থাৎ একটা ভারী বস্তু একটা হালকা বস্তু পরস্পর ধাক্কা খেলো, এবার ধাক্কা খাওয়ার পর কি হচ্ছে, ভারী বস্তুটা ভরবেগ এবং ওই হালকা বস্তুটার ভরবেগ যদি ধাক্কা খাওয়ার পর একই থাকে, ধাক্কা খাওয়ার আগে যা ছিল ধাক্কা খাওয়ার পরেও যদি সে একই জায়গায় থাকে তাহলে আমরা বলবো সেখানে যে সংঘর্ষটা হয়েছে সেটা স্থিতিস্থাপক সংঘর্ষ। আর যদি ঠিক এর বিপরীত ঘটনা ঘটে, অর্থাৎ সংঘর্ষের সময় তাদের গতিশক্তির বিনাশ হয়, তাহলে ভরবেগ অপরিবর্তিত হবে। অর্থাৎ সংঘর্ষের ফলে যদি কিছু পরিমাণ গতিশক্তির বিনাশ হয় তাহলে কি হবে, সেখানে তার সংঘর্ষের আগের ভরবেগ আর সংঘর্ষের পরের ভরবেগ আর সমান থাকবে না, তখন সেটা কি হয়ে যাবে, অস্থিতিস্থাপক সংঘর্ষ হবে। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে গতিশক্তি সংরক্ষিত হয়, গতিশক্তি চেঞ্জ হয় না, আগেও যা ছিল পরেও তাই হয়, যে কারণে ভরবেগের কোনো পরিবর্তন হয় না। আর অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে কিন্তু গতিশক্তি সংরক্ষিত হয় না, অর্থাৎ গতিশক্তি নষ্ট হয়, যে কারণের জন্য ভরবেগ কিন্তু আর সেম থাকে না, সেটাও পরিবর্তিত হয়ে যায়। এই সংঘর্ষ গুণাঙ্ক যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয় তখন সংঘর্ষ গুণাঙ্ক ই এর মানটা 1 এর সঙ্গে সমান হয়, আর অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ই এর মান 0 হয়ে যায়। আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে সর্বদা কিন্তু স্থিতিস্থাপক সংঘর্ষই বর্তমান থাকে, অর্থাৎ আইডিয়াল গ্যাস মলিকুল তার মধ্যে কিন্তু অলওয়েজ ইলাস্টিক কলিশনটাই হতে থাকে। এবার আমরা চলে এসেছি রিকল ভেলোসিটি, অর্থাৎ বন্দুক যে প্রত্যাঘাত দেয় সেই প্রত্যাঘাত ভেলোসিটিটা কিভাবে আমরা নির্ণয় করছি। তা সংঘর্ষের জন্য কি হলো, যখন ওই পিস্তলটা গুলিটাকে ফায়ার করছে, গুলিটার ভর যদি স্মল এম হয়
আর গুলিটা যদি স্মল ভি বেগে সামনের দিকে ছুটে যায়, তাহলে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী ওই গুলিটা বন্দুকটাকে একটা সমান বল প্রয়োগ করবে এবং সেই বলের দরুন ওই ক্যাপিটাল এম ভর বিশিষ্ট বন্দুকটা ক্যাপিটাল ভি বেগে পিছনের দিকে সরে আসবে। এই যে ক্যাপিটাল ভি বেগে বন্দুকটা পিছনের দিকে সরে আসছে, সেই জন্যে পিছনের দিকে যে সরে আসছে সেই যে গতিবেগ, সেটাকেই বলা হচ্ছে রিকল ভেলোসিটি। তাহলে আমাদের রিকল ভেলোসিটি বের করতে হবে পরীক্ষার সময়। তার জন্য যে ফর্মুলা কাজে লাগবে সেটা ভি ইজ ইকাল টু মাইনাস স্মল ভি স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম, যেটা দিয়ে আমরা বের করে ফেলতে পারবো রিকল ভেলোসিটি অফ গান। তো এবার আমরা চলে যাই কোশ্চেনে। দেখো, নিউটনের দ্বিতীয় গতিসূত্র কোনটির সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কোনটির সম্বন্ধে জানতে পারি? অবশ্যই আমরা ভরবেগ সম্বন্ধে জানতে পারি। নিউটনের কোন গতিসূত্র অনুযায়ী একটি বলকে দেওয়ালে ছুড়লে সেটি দেওয়ালে ধাক্কা খেয়ে আবার ফিরে আসে? অর্থাৎ একটা বলকে দেওয়ালে ছুড়লে বলটা দেওয়ালে ধাক্কা খেয়ে আবার ফিরে আসলো, তার মানে কি হলো? অর্থাৎ বলটা যে ফোর্সে দেয়ালে গিয়ে ধাক্কা মারলো, দেয়ালও বলটাকে ঠিক সমপরিমাণ ফোর্স দিল, যার কারণে দেয়ালে ধাক্কা লেগে বলটা আবার আমাদের কাছে ফিরে আসছে। অর্থাৎ নিউটনের তৃতীয় গতিশক্তি অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করছে, তাই নিউটনের তৃতীয় গতিসূত্র হবে। কোন একটি বস্তুর ভরবেগ পরিবর্তনের হার ড্যাশের সঙ্গে সমানুপাতিক হয়। তাহলে বস্তুর ভরবেগ পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক, যেটা সেকেন্ড ল অফ নিউটন বলছে। নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী কোনটি সত্য? অর্থাৎ যে বাক্যগুলো আছে তার মধ্যে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী কোনটি সত্য? বলছে একই বস্তুর ওপর বল প্রযুক্ত হয়, অর্থাৎ নিউটনের তৃতীয় গতিসূত্রে যে ক্রিয়া প্রতিক্রিয়া তারা কি একই বস্তুর ওপর প্রতিক্রিয়াশীল হয়? মোটেই না। একই বস্তুর ওপর পরস্পর বিপরীত দিক থেকে বল প্রযুক্ত হয়, এটা হতে পারে। প্রযুক্ত বল দূরত্বের ওপর নির্ভর করে না। বলছে দুটি ভিন্ন বস্তুর ওপর পরস্পর বিপরীত দিক থেকে বল প্রযুক্ত হয়, এটা হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ একই বস্তুর ওপর পরস্পর বিপরীত দিক থেকে বল প্রযুক্ত হয় না, দুটো ভিন্ন বস্তুর ওপর বিপরীতমুখী দুটো বল ক্রিয়াশীল হয়। অর্থাৎ অপশন ডি হচ্ছে আমাদের সঠিক হবে। নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি ভুল? বলছে যখন একটি বাস হঠাৎ থেমে যায় তখন বাসের মধ্যে বসে থাকা যাত্রীরা পিছনের দিকে হেলে যায়। এটা তো হতেই পারে না, কারণ তারা সামনের দিকে ঝোঁকে। যখন একজন যাত্রী চলন্ত বাস থেকে লাফ দেয় তখন সে পড়ে যায়। অবশ্যই, কারণ চলন্ত বাস থেকে লাফানোর সময় কি বলেছি, পিছনের দিকে হেলে লাফ মারতে হবে, নালে মুখ থুবড়ে পড়বে। তো এটা ঠিক আছে, এটা হয় গতিযাত্রীর জন্য। যখন একটি চলন্ত ফ্যান বন্ধ করে দেওয়া হয় তারপরেও সেটি চলতে থাকে, এটাও নিউটনের ফার্স্ট লর জন্য হয়। যখন একটি দাঁড়িয়ে থাকা বাস চলতে শুরু করে তখন যাত্রীরা পিছনের দিকে হেলে যায়, এটাও ঠিক। তাহলে আমরা পেলাম অপশন এ, যেটাই একমাত্র ভুল দেওয়া রয়েছে, যেটা হবে বাস যখন থামে তখন তারা কি হয়, সামনের দিকে ঝুঁকে পড়বে। একজন ক্রিকেট খেলোয়াড় ক্যাচ ধরার সময় তার হাত সবসময় পিছনের দিকে টেনে আনে, তার কারণ কি? তার কারণ হচ্ছে ওই যে বলের ঘাত ইজ ইকাল টু বল ইনটু সময়। অর্থাৎ পিছন দিকে টেনে আনলে কি হচ্ছে, তার সময়টা বাড়ছে, কন্ট্যাক্ট টাইম। কন্ট্যাক্ট টাইম যদি বেড়ে যায় তাহলে বলের পরিমাণটা কম হয়ে যাবে, তার ফলে তার আঘাত কম লাগবে। তাহলে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক, কারণ সে বলটি হাতের সঙ্গে স্পর্শ হওয়ার সময়কাল বৃদ্ধি করে, ফলে কম আঘাত অনুভূত হবে। একটি রাইফেল থেকে গুলি ছোড়া হলো, রাইফেলটির গতিশক্তি কত হবে যদি রাইফেলটি না থেমে পিছনের দিকে চলে আসে? তাহলে রাইফেলটার গতিশক্তি কত হবে? এটা হচ্ছে গুলির ক্ষেত্রে ভরবেগ, আর এটা হচ্ছে রাইফেলটার ক্ষেত্রে গতিবেগ। এবার আমরা এখান থেকে আমরা তো জানি কি দুজনার ভরবেগই তো সমান হবে, দুজনার ভরবেগই সমান হবে। তাহলে সেখান থেকে আমরা বের করতে পারবো ক্যাপিটাল এম বাই স্মল এম ইজ ইকাল টু স্মল ভি বাই ক্যাপিটাল ভি। সেটার মান কি হয়, একের থেকে সবসময়ের জন্য বড় হবে। একের থেকে যদি বড় হয়, এই মানটা একের থেকে বড় হয়, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি, যে যেটা হচ্ছে ক্যাপিটাল ভি অর্থাৎ বন্দুকের যে
পেছন দিকে ফিরে আসার বেগ, সেটার মান কি হচ্ছে, কম হচ্ছে স্মল ভি থেকে, অর্থাৎ স্মল ভি মানে গুলির যে বেগ তার থেকে আমাদের বন্দুকের বেগটা কম হচ্ছে। তা বেগ যদি কম হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, তার গতিশক্তির মানটাও গুলির থেকে কি হবে, কম হবে। তাই অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। যখন একজন ব্যক্তি নৌকা থেকে তীরে লাফ দেয় তখন নৌকাটি পিছন দিকে সরে যায়, এক্ষেত্রে নিউটনের কোন সূত্র কার্যকর হয়? তাহলে অবশ্যই এটা তৃতীয় সূত্র হবে। যে কোনো মুহূর্তে একটি রকেটের ত্বরণ রকেট থেকে নির্গত গ্যাসের গতিবেগের এন-তম ঘাতের সমানুপাতিক হয়, তাহলে এন এর মান কত হবে? তাহলে ওই রকেটের বেগ বা রকেটের ত্বরণ, বেগ না, রকেটের ত্বরণ লিখলাম, রকেটের ত্বরণ এটা অলওয়েজ প্রপোর্শনাল হবে গ্যাসের নির্গমনের যে গতিবেগ তার এন পাওয়ারের সঙ্গে, এবং এন এর মান এই ক্ষেত্রে সবসময়ের জন্য 1 হবে। তাই অপশন এ হয়ে যাচ্ছে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। একজন 70 কেজি ভরের মানুষ অপর একজন 50 কেজি ভরের মানুষকে 50 নিউটন বল দ্বারা ধাক্কা মারে, তবে ওই 50 কেজি ভরের ব্যক্তি দ্বারা অপর ব্যক্তির ওপর প্রযুক্ত বল কত হবে? আমরা জানি ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান হয় এবং বিপরীতধর্মী হয়, বিপরীতমুখী হয় এবং একে অপরের ভিন্ন বস্তুর ওপর ক্রিয়াশীল হয়। তাহলে কোনো একজন ব্যক্তি যদি 50 নিউটন বল দিয়ে ধাক্কা মারে তাহলে সেই ব্যক্তিটাও 50 নিউটন বলই অনুভব করবে। তাই এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 50 নিউটন। একটি কাঁচের গ্লাসের ওপর একটি কার্ডবোর্ড রেখে তার উপর একটা কয়েন রাখা হয়েছে। তো একটা কয়েন রাখা হয়েছে সেই কার্ডবোর্ডের ওপর। এইবার বলছে ওই কার্ডবোর্ডটাকে যদি আমরা সরিয়ে দিই তাহলে কি হবে? এই কয়েনটা এই পাত্রের মধ্যেই পড়ে যাচ্ছে, তার কারণ কি এবং এই ঘটনাটা কিসের দ্বারা আমরা ব্যাখ্যা করতে পারি? তাহলে এটা নিউটনের প্রথম গতিসূত্র দ্বারা ব্যাখ্যা করতে পারবো। তার কারণ ওই কয়েনটা স্থিতিজাড্যের জন্য ও তার আগের অবস্থা অর্থাৎ স্থির অবস্থায় বজায় রাখতে চাইবে, তাই কার্ড টেনে বের করে নিলে সে কার্ডের সঙ্গে বেরিয়ে আসবে না, সে স্থিতিজাড্যের জন্য ওই গ্লাসের মধ্যেই পড়বে। তাই জন্য এটা হচ্ছে প্রথম গতিসূত্র দ্বারা আমরা এটার ব্যাখ্যা করতে পারবো। যখন কোনো বলের বিপরীত প্রতিক্রিয়া বল ক্রিয়াশীল হয় তখন ওই দুটি বলের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? অর্থাৎ একটা বল এদিকে ক্রিয়াশীল হচ্ছে, তার বিপরীত বলটা কোন দিকে, এদিকে ক্রিয়াশীল হবে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হয়ে গেল? 180 ডিগ্রি। তাহলে অপশন সি 180 ডিগ্রি হয়ে যাবে সঠিক উত্তর। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রকৃতিতে কেবলমাত্র একা উপস্থিত থাকতে পারে না? তা প্রকৃতিতে কেবলমাত্র একা উপস্থিত যে থাকতে পারে না সে হচ্ছে বল। বল একা থাকতে পারে না, বল থাকলে তার প্রতিক্রিয়া বল তো থাকতে হবে, আর প্রতিক্রিয়া বল থাকলে তবেই বলের উদ্ভব হবে। তাই বল একা থাকতে পারে না। একটি নির্দিষ্ট পরিমাণ বল একটি 5 কেজি ভরের বস্তুর ওপর 2 সেকেন্ড ধরে প্রযুক্ত হলে বস্তুটির গতিবেগ 4 মিটার পার সেকেন্ড থেকে বৃদ্ধি পেয়ে 7 মিটার পার সেকেন্ড হয়। তাহলে বলটির মান নির্ণয় করো। আমি কি বলেছি, সবসময়ের জন্য আগে আমাদের কি কি জিনিস দিয়েছে সেগুলোকে আগে লিখে ফেলতে হবে। তো ভর দিয়েছে আমাদের 5 কেজি, সময় আমাদের বলে দিয়েছে 2 সেকেন্ড, প্রাথমিক বেগ বলে দিয়েছে 4, অন্তিম বেগ বলে দিয়েছে 7। এই জিনিসগুলো আমাদের গিভেন আছে, বের করতে হবে কি, বলের মান অর্থাৎ এফ এর মান বের করতে হবে। বল মানে আমরা কি জানি, বস্তুর ভর ইনটু ত্বরণ। আমরা ভর জানি কিন্তু ত্বরণ কত জানি না। ত্বরণ মানে আমরা কি জানি, বেগ পরিবর্তন বাই হচ্ছে সময়। তাহলে বেগ পরিবর্তন করতে গেলে কি করব, 7 থেকে অন্তিম থেকে প্রাথমিক বাদ দিয়ে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 3/2। মান বসিয়ে দিই, ভর আছে কত 5 আর এটা হচ্ছে 3/2, তাহলে 3 5 15/2, তার মানে আসবে 7.5 নিউটন। তাহলে 7.5 নিউটন, অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট, একটি ক্রিকেট বল যার ভর 100 গ্রাম যা 30 মিটার পার সেকেন্ড গতিবেগে ছুটে আসছে একজন খেলোয়াড় দ্বারা
0.05 সেকেন্ডে বলটিকে থামানো হলো, তাহলে খেলোয়াড় দ্বারা প্রযুক্ত বলের মান কত? ভর আমাদের এখানে বলে দিয়েছে 100, সময় আমাদের বলে দিয়েছে 0.05, আমাদের গতিবেগ বলে দিয়েছে ইউ বলেছে এখানে 30 মিটার পার সেকেন্ড, কারণ 30 মিটার পার সেকেন্ড বেগে ছুটে আসছে, তাকে থামিয়েছি মানে হচ্ছে ভি হয়ে গেছে কত? 0, অন্তিম বেগ 0 হয়ে গেছে, যেহেতু থামিয়েছি 0 করে ফেলেছি। এবার প্রত্যেকটা ট্রাম এসআই ইউনিটে দেওয়া আছে এবং আমাকে বের করতে হবে নিউটন এককে, তাহলে অবশ্যই ভরটাকে গ্রাম থেকে আমাদের ট্রান্সফার করে নিয়ে যেতে হবে কেজিতে। তাহলে কেজিতে যদি এটাকে ট্রান্সফার করা হয় তাহলে আসবে কত? 1/10 কেজি। তো এখান থেকে আগে আমরা প্রথমে অ্যাক্সিলারেশনটা বের করে নিই। অ্যাক্সিলারেশন ইকুয়াল টু কত হবে? যে 0 - 30 ডিভাইডেড বাই 0.05, দ্যাট মিনস আসছে কত? -30/5 ইন্টু 100, 5 দিয়ে এটাকে কাটলে 6, দ্যাট মিনস আসছে -600। এইবার বল ইজ ইকাল টু কি হবে? ভর ইন্টু ত্বরণ। ভর আমাদের কত আছে? 1/10, আর ত্বরণ এসছে কত? 60, অবশ্যই মাইনাস সাইন আছে, তাহলে এখানে কাটলে পারে আসছে -60 নিউটন। তাহলে -60 নিউটন এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এবং এখানে মাইনাস চিহ্ন এই জন্যই আসছে যেহেতু আমরা বল প্রয়োগ করে সেটাকে থামিয়ে দিচ্ছি, অর্থাৎ বলটা যেদিকে প্রযুক্ত ছিল তার বিপরীতে কাজ করছি, সেই জন্য আমাদের এখানে মাইনাস সাইন আসবে। একটি বস্তুর ভরবেগ কত হবে যদি বস্তুটির ভর m/2 এবং বেগ 2v হয়? তাহলে বস্তুর ভরবেগ, মোমেন্টাম, সেই ভরবেগ ইজ ইকাল টু আমরা যেটা লিখতে পারি সেটা কি? ভর ইন্টু বেগ। ভর বলে দিয়েছে m/2 আর বেগ বলেছে 2v, তাহলে 2 2 ক্যান্সেল হয়ে গেলে পড়ে থাকে mv, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, mv। একটি বস্তুর ভরবেগ কতগুলি বিষয়ের উপর নির্ভর করবে? নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে সেটা কোনটি সঠিক? তাহলে ভরবেগ নির্ভর করবে যে বিষয়গুলোর উপর, সেটা বস্তুর ভর এবং বেগের উপর নির্ভর করবে, আদার্স অন্য কোনো বিষয়ের উপর নির্ভর করবে না, তাহলে সেটা হচ্ছে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। একটি 200 গ্রাম ভরের বস্তুর গতিশক্তি হচ্ছে 10 জুল, তবে বস্তুটির ভরবেগ কত হবে? তো আমাদের গতিশক্তি কাইনেটিক এনার্জি বলে দিয়েছে 10 জুল, বস্তুর ভর বলে দিয়েছে 200 গ্রাম, ঠিক আছে? তো এটাকে আমরা কনভার্ট করে নিই, 1000 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে আমাদের আসছে 1/5 এত কেজি। এই পর্যন্ত কারোর কোনো অসুবিধা? তা বস্তুর ভরবেগ নির্ণয় করতে হবে, তাই ভরবেগ নির্ণয় করতে গেলে পরে আমাকে বেগের মানটা বের করতে হবে। তো বেগের মানটা কোথা থেকে পাবো? কাইনেটিক এনার্জি ইজ ইকাল টু হাফ এম ভি স্কোয়ার। তো ভি স্কোয়ার ইজ ইকাল টু আমরা লিখতে পারি যেটা, সেটা হচ্ছে 2 ইন্টু কাইনেটিক এনার্জি ডিভাইডেড বাই ভর। তাহলে 2 ইন্টু কাইনেটিক এনার্জি কত দিয়েছে? 10 দিয়েছে, ডিভাইডেড বাই কত? এটা। তাহলে আমরা ভি ইজ ইকাল টু লিখতে পারি √2 ইন্টু 10 ইন্টু 5, দ্যাট মিনস আমরা লিখতে পারি কত? 10, কারণ 5 ওপরে উঠে যাবে, 5 দুগুণে 10, 10 10 কে 100, তার থেকে রুট করলে কত আসবে? 10। তাহলে 10 মিটার পার সেকেন্ড আসবে আমাদের বস্তুটির বেগ। তাহলে এবার আমাদের কি বের করতে হবে? ভরবেগ বের করতে হবে। তাহলে ভরবেগ ইজ ইকাল টু ফর্মুলা কি? এম ইন্টু ভি। এম এর মান কত? এম এর মান হচ্ছে 1/5, এটা এটা বেগের মান বসিয়ে দিলাম, তাহলে আসছে কত? 2 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে অপশন এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করছি সকলের কাছে অঙ্কটা ক্লিয়ার হয়েছে। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। একটি হালকা বস্তু এবং একটি ভারী বস্তুর গতিশক্তি সমান, বস্তু দুটির মধ্যে কোনটির ভরবেগ বেশি হবে? তাহলে আমাদের গতিশক্তি সমান বলে দিয়েছে, ঠিক এই জিনিসটা আমাদের সমান বলে দিয়েছে। আমরা এখানে
স্কোয়ার হবে যদিও। ক্যাপিটাল এমটা নিয়েছি ভারী বস্তুর জন্য, স্মল এমটা নিয়েছি হালকা বস্তুর জন্য। পাশে আমি ছোট করে লিখে দিচ্ছি বিষয়টা, ক্যাপিটাল এম গ্রেটার দেন হচ্ছে স্মল এম। এবার আমরা যেটা করছি, এই দুটো সমান বলে দিয়েছে, আমরা দুদিক থেকে হাফকে ক্যান্সেল করে দিলাম, দুটো বাঁ পাশেরটাকে আমরা কি করলাম, স্মল এম দিয়ে ওপর নিচে গুণ করে দিলাম, এবং ডান পাশেরটাকেও ওপর নিচে ক্যাপিটাল এম দিয়ে গুণ করলাম। ঠিক আছে, ওপর নিচে গুণ করলাম, তাহলে ওপরে আমরা পেলাম এম ভি ওয়ান, এখানে পাচ্ছি এম ভি টু। তা এম ভি ওয়ান মানে আমি সেটাকে ভরবেগ ইজিক্যাল টু পি ওয়ান করে দিলাম, পি ওয়ান স্কোয়ার বাই পি টু স্কোয়ার ইজিক্যাল টু পাচ্ছি স্মল এম বাই ক্যাপিটাল এম। তো স্মল এম বাই ক্যাপিটাল এম এটা সবসময় একের থেকে ছোট হয়, তাহলে এখানে এই মানটাও একের থেকে ছোট হবে। তাহলে আমরা পি ওয়ান ইজিক্যাল টু তাহলে আমরা পাচ্ছি পি ওয়ান লেস দেন ইকুয়াল টু পি টু, অর্থাৎ ভরবেগ পি টু মানে কোনটা, ভারী বস্তু, তাহলে ভারী বস্তুর ভরবেগটাই কি হবে, বেশি হবে, তাই অপশন বি হয়ে যাচ্ছে সঠিক। নেক্সট এবং আজকের লাস্ট অঙ্ক বলছে একটি 30 গ্রাম ভরের একটি অনুভূমিকভাবে 30 গ্রাম ভরের গুলি অনুভূমিকভাবে একটি 2 কেজি ভরের পিস্তল থেকে ছোড়া হলো। যদি গুলিটির বেগ 150 মিটার পার সেকেন্ড হয় তাহলে পিস্তলের বেগ কত হবে? তাহলে আমাদের স্মল এম বলে দিয়েছে, এক্ষেত্রে যে ফর্মুলাটা লাগবে সেটা হচ্ছে ভি ইজিক্যাল টু মাইনাস স্মল এম স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। তাহলে স্মল এম এর বলেছে 30 গ্রাম, তাহলে সেটাকে 1000 দিয়ে ভাগ করে দেবো, তাহলে পরে বিষয়টা আমাদের কেজিতে চলে গেল কনভার্ট হয়ে। তো তারপরে আছে ক্যাপিটাল এম, সেটা বলে দিয়েছে 2 কেজি, আর বলে দিয়েছে আমাদের স্মল ভির মান, সেটা বলেছে 150 মিটার পার সেকেন্ড। তাহলে সব রাশিগুলোকে আমরা এসআই ইউনিটে কনভার্ট করে নিয়েছি। তো ক্যাপিটাল ভি ইজিক্যাল টু ফর্মুলায় আছে মাইনাস, তাই মাইনাস বসিয়ে দিলাম, স্মল এম এর জায়গায় বসিয়ে দিলাম 3/100, স্মল ভির জায়গায় বসিয়ে দিলাম আমরা 150, আর ক্যাপিটাল এম এর জায়গায় বসিয়ে দিলাম 2। তাহলে এখান থেকে যদি আমরা কাটাকাটি করতেই হবে, কাটলো 15 দিয়ে যদি এটাকে কাটা হয় তাহলে এখানে একটা 2 আসবে, এখানে একটা 3 আসবে, তাহলে আসলো 3 তিরিকা 9 আর 2 দুগুণে 4। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের যে মানটা আসবে সেটা আসবে কত, 4 দুগুণে 8, আর আসবে 2.25 এর কাছাকাছি আসবে, এত মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের অপশন এ হয়ে যাচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। বোঝা গেল? ক্লিয়ার? আশা করছি এখান থেকে যে ধরনের অঙ্কগুলো হয় প্রত্যেক ধরনের অঙ্কই আজকের ক্লাসে একটা একটা করে রেখে দিয়েছি, এবং যে ধরনের কোশ্চেন গুলো এসেছে সেই কোশ্চেন গুলোকে তোমাদের জন্য কিন্তু আজকের ক্লাসে তুলে ধরা হয়েছে। আশা করছি এই ক্লাসটা তোমাদের আপকামিং পরীক্ষার জন্য অবশ্যই হেল্পফুল হয়েছে, এবং তোমাদের বলবো যে সকাল 9টা এবং সন্ধ্যে 7টার এই দুটো ক্লাস তোমরা রেগুলারলি করতে থাকো, তাহলে আরো বেশি উপকার পাবে। এবং মডেল কোশ্চেন পেপার এটার মাধ্যমে তোমরা মক টেস্ট দাও, যাতে করে তোমরা নিজের প্রস্তুতি নিজেই দেখতে পারো। এবং আরো গুরুত্বপূর্ণ যে সমস্ত ক্লাসগুলো অলরেডি করানো হয়ে গেছে এই ক্লাসগুলো তোমরা অবশ্যই করে দেখতে পারো। এবং আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বলবো লাইক করো, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে তোমরা প্রতিনিয়ত এই ধরনের ক্লাস করতে পারবে। এবং তোমাদের সকলকে বলবো দেখা হচ্ছে সন্ধ্যে 7টার ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, সকলকে গুড বাই।